আসসালামু আলাইকুম। গতকাল ১৪ই জুলাই ঢাকাসহ সারা দেশের রাজপথ ছিল বিএনপির দখলে। বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, তাকে নিয়ে মিথ্যাচার বা মিটফোর্ড হত্যাকাণ্ডের বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এসব বিষয় নিয়ে কর্মসূচি পালন করে। তো যার ফলে সারা দেশে বিএনপি একটা বড় ধরনের শোডাউন করে গতকাল, এবং এই শোডাউনের একটা উল্লেখযোগ্য দিক ছিল তাদের বিএনপির মিছিল থেকে নানা ধরনের জামাতকে উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়। এর মধ্যে একটা আলোচিত স্লোগান হলো দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। এটা একটা খুব আলোচিত স্লোগান। এর সঙ্গে আওয়ামী লীগ এর আগে যে স্লোগানগুলো ব্যবহার করতো জামাতের বিরুদ্ধে, যেমন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ধর ধর শিবির ধর, ধৈরা ধৈরা জবাই কর, এই ধরনের উস্কানিমূলক স্লোগানগুলো আসে এবং তাতে বোঝা যাচ্ছে যে জামাত এবং বিএনপির মধ্যে সম্পর্কের যথেষ্ট অবনতি হয়েছে। এই সম্পর্কের যে অবনতি হচ্ছিল সেটা ৫ই আগস্ট শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন তারপর থেকে এটা ধরা পড়ছিল, কিন্তু মাঝখানে ১৩ই এপ্রিল যখন লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান দেখা করলেন এবং সেখানে তারেক রহমানের সঙ্গেও দেখা করলেন, তখন মনে হচ্ছিল যে এই সম্পর্কের মনে হয় কিছুটা উষ্ণ সম্পর্ক গড়ে উঠবে। কিন্তু পরে নানা পরিস্থিতির কারণে এবং বিএনপি এবং জামাতের আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে সেই সম্পর্কের চরম অবনতি হয়। এবং এখন যেটা সর্বশেষ বলা যাচ্ছে যে আগামী নির্বাচনের আগে এই সম্পর্ক মেরামত হবার কোনো সম্ভাবনা নেই, এবং এটা দিনে দিনে আরও, এমনকি রাজপথেও এই সম্পর্কের অবনতিটা এতটাই খারাপ দিকে যেতে পারে যে একটা সহিংস রূপ ধারণ করতে পারে। তো এখানে এই বিএনপি এবং জামাতের সম্পর্কটা কেমন ধরনের ছিল সেটা দেখার জন্য একটু পেছনের দিকে ফিরে তাকানো দরকার। বিএনপি এবং জামাতের যে সম্পর্কটা এতদিন বজায় ছিল সেটা মূলত লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ, অর্থাৎ কখনো কখনো বিএনপি এবং জামাতের মধ্যে একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা থাকে, একে অপরের কাছে আসে, আবার কখনো কখনো খুব দূরে চলে যায় এবং একে অপরকে প্রচণ্ডভাবে ঘৃণা করতে থাকে। তো বিএনপির সঙ্গে জামাতের সম্পর্কের দৃশ্যমান যে সম্পর্কটা সেটা দেখা গিয়েছিল ১৯৯১ সালের নির্বাচনে। ওই নির্বাচনে বিএনপি ১৪০টি সিট পায়, অর্থাৎ ১৫১ সিট থেকে ১১টি আসন কম ছিল, কিন্তু জামাত পেয়েছিল ১৮টি আসন, যার ফলে জামাত বিএনপিকে সমর্থন দেয় এবং বিএনপি সরকার গঠন করে। পরবর্তীতে এই সম্পর্কের অবনতি ঘটে যখন ১৯৯৪ সালের পর থেকে জামাত আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির সঙ্গে একত্রিত হয়ে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একটা আন্দোলন গড়ে তোলে, এবং ওই আন্দোলনের ফলে ১৯৯৬ সালে খালেদা জিয়া যে ১৫ই ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, মাত্র ১.৫ মাসের মাথায় ওই বছরেরই ১৯৯৬ সালে ৩০শে মার্চ খালেদা জিয়া পদত্যাগ করেন এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯৬ সালের জুন মাসে একটি নির্বাচন হয়। তো এই বিএনপি এবং জামাতের এই সখ্যতা ভেঙে পড়ার ফলে ওই নির্বাচনে জামাত মাত্র ৩টি আসন পায়, বিএনপিও ১১৬টি আসন পায়, এবং আওয়ামী লীগ ১৯৭৫ সালের পর ২১ বছর পর প্রথমবার ক্ষমতায় আসে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাদের শেখ হাসিনার নেতৃত্বাধীন বিভিন্ন রাজনৈতিক দলের উপরে দমন-পীড়ন শুরু হয়। তখন আবার বিএনপি এবং জামাত এরা উপলব্ধি করে তাদের কাছাকাছি আসা দরকার। সেই সূত্র ধরে ১৯৯৯ সালে ৪ দলীয় জোট গঠিত হয়। এর সঙ্গে জাতীয় পার্টির এরশাদও যুক্ত হয়, এবং ইসলামী ঐক্যজোট, কয়েকটি ইসলামিক দল নিয়ে গঠিত ইসলামী ঐক্যজোট, তারাও আসে, ৪ দলীয় জোট গঠিত হয়। যদিও পরবর্তীকালে কিছুদিন পর এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি চলে যায়, তবে জাতীয় পার্টির আরেকটা অংশ নাজির রহমান মঞ্জু, তিনি এই বিএনপির ৪ দলীয় জোটের সঙ্গে থেকে যান। নাজির রহমান মঞ্জুর পুত্র হচ্ছেন আন্দালিব রহমান পার্থ। তো এই ৪ দলীয় জোট ২০০১ সালে একটা ব্যাপক বিজয় পায়, আওয়ামী লীগ পরাজিত হয়, এবং বিএনপি ওই নির্বাচনে ১৯৩টি সিট পায়, জামাত ১৭টি সিট পায়, এবং এই ৪ দলীয় জোটের মোট সিট সংখ্যা দাঁড়ায় হচ্ছে ২১৬টি। এরপরের ইতিহাসটা আমাদের প্রায় কাছাকাছি সবারই জানা। ২০০৬ সালে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন এই নিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন বাম ধারার কতগুলো রাজনৈতিক দল তারাও জোট গঠন করে, এবং এটা নিয়ে একটা রাজনৈতিক সংঘাত হয়, যার ফলশ্রুতিতে
2007 সালে জরুরি অবস্থা জারি হয় এবং 2008 সালে আবার সেই নির্বাচন হয়। ওই নির্বাচনে বিএনপি এবং জামাতের যে জোট ছিল তারা ওই নির্বাচনে পরাজিত হয় এবং আওয়ামী লীগের যে 14 দলীয় জোট ছিল তারা বিজয়ী হয় এবং আওয়ামী লীগ একাই 230টি আসন লাভ করে, জাতীয় পার্টি 27টি আসন লাভ করে। উল্টো দিকে জামাতে ইসলামের তখন 2টো সিট ছিল এবং বিএনপি 30টি আসন লাভ করেছিল। তো এভাবে চলতে থাকে তাদের এই কর্মসূচিগুলো। এই 2008 সালের নির্বাচনের পর দেখা গেল যে জামাত এবং বিএনপির তাদের একটা পতন যুগ। তো এই পতন যুগের যে ধারাবাহিকতাটা সেটা সবার কাছে খুব টাটকা ইতিহাস, এটা আমাদের সবারই জানা। দুই হাজার 12 থেকে 2022 সাল পর্যন্ত এটাকে বলা যায় বিএনপি এবং জামাত এই দুই দলেরই পতন এবং ভাঙ্গনের যুগ। সেটা এভাবে 2012 সালে এই 4 দলীয় জোটটা সম্প্রসারিত হয়ে 18 দলীয় জোট হয়, যেটা পরবর্তীতে 20 দলীয় জোটে রূপান্তরিত হয়। আর 2013 সালে সবচেয়ে বেশি রাজনৈতিক নিপীড়নের শিকার হয় জামাত এবং বিএনপি। প্রথমে জামাতে ইসলামের বিভিন্ন নেতাদেরকে যে গ্রেপ্তার করা হয়েছিল, সেখানে বেগম খালেদা জিয়া জামাতে ইসলামের এই নেতাদেরকে নির্দোষ দাবি করেছিলেন এবং তাদের মুক্তি দাবি করেছিলেন। এবং 2013 সালে আমরা ওই গণজাগরণ মঞ্চে সেই শাহবাগের আন্দোলন শুরু হয়, যেটাকে এখন বলা হচ্ছে যে ওই শাহবাগের আন্দোলনই ছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুরোটা একটা মব জাস্টিস। তো সেখানে কাদের মোল্লার যে ফাঁসি রায় হয় এবং তাকে পরবর্তীতে 2013 সালের ডিসেম্বরে ফাঁসি দেওয়া হয়। এছাড়া 2013 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে সাইদি সাহেবের ফাঁসির রায়কে কেন্দ্র করে দেশে বেশ বিপুল সংখ্যক মানুষজন নিহত হয় পুলিশের গুলিতে। বেগম খালেদা জিয়া সেটাকে গণহত্যা বলেছিলেন। এরপর আরও কতগুলো ঘটনা ঘটে, যেমন 2013 সালে 5ই মে হেফাজতের ইসলামের যে সমাবেশ ছিল শাপলা চত্বরে, সেই ঘটনাটা ঘটে। তবে এইসব দুর্দিন অতিক্রম করে 2013 সালের জুন মাসে 4টা সিটি কর্পোরেশনে একটা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে 18 দলীয় জোট প্রার্থীরা 4টি সিটি কর্পোরেশনে বিপুল ভোটে জয়লাভ করে। আর এটাতেই তাদের কাল হয়ে দাঁড়ায়, কারণ ততক্ষণে আওয়ামী লীগ বুঝে যায় যে এই 4 দলীয় বা 18 দলীয় জোট যদি বিদ্যমান থাকে তাহলে নির্বাচনে কোনো অবস্থাতেই আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা নাই। এ কারণে আওয়ামী লীগ একতরফাভাবে 2014 সালের নির্বাচন অনুষ্ঠান করে এবং সেখানে বিএনপি এবং জামাত উভয় দলই যৌথভাবে ব্যাপক আন্দোলন সংগ্রাম গড়ে তোলে এবং এক পর্যায়ে সরকারের একটা পতনের মতো অবস্থা দাঁড়িয়েছিল। কিন্তু পরবর্তীতে 2014 সালের যে জানুয়ারিতে যে নির্বাচনটা হলো, এর পরেও প্রায় 1 মাসের অধিক বিএনপি, জামাত এবং 18 দলীয় জোট তুমুল আন্দোলন গড়ে তোলে। কিন্তু পরবর্তীতে একটা কূটনৈতিকদের একটা গোপন বৈঠকের মাধ্যমে বিএনপি সে আন্দোলনটা স্থগিত করে। এরপর 2015 এবং 2016 সালে আমরা দেখলাম এর মধ্যেই জামাতের আরও অন্যান্য বেশ কয়েকজন নেতাদের ফাঁসি হয় এবং সেই সময় থেকে জামাত এবং বিএনপি কোনো দলে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ আর গড়ে উঠতে পারে না। তো 2018 সালে আমরা দেখলাম যে রাজনীতিতে একটা নতুন মেরুকরণ ঘটলো, একটা টার্নিং পয়েন্ট ঘটলো। 2018 সালের ফেব্রুয়ারি মাসে খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেলে প্রেরণ করা হলো। এরপর আরও খুব আশ্চর্যজনকভাবে দেখা গেল যে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করলো না। এর বিপরীতে বিএনপি অক্টোবর মাসে ডক্টর কামাল হোসেন এবং বামধারার আরেকটা কয়েকটি দলের সঙ্গে 19 দলীয় ঐক্য ফ্রন্ট গঠন করলো এবং তখন বোঝা গেল যে জামাত এবং বিএনপির মধ্যে সম্পর্কের একটা অবনতি ঘটেছে, বা বিএনপি জামাতে ইসলামকে কিছুটা অ্যাভয়েড করতে চাইছে, তারা এড়িয়ে চলতে চাইছে। তো এই অবস্থায় 18 সালের নির্বাচনটা আমরা পুরোপুরি পর্যবেক্ষণ করলাম, সেটা সবারই জানা। এরপর দিন দিন জামাত এবং বিএনপি উভয় দলই বেশ দুর্বল এবং শক্তিহীন হয়ে পড়ে। সর্বশেষ 2022 সালের যেটা দেখা গেল, অক্টোবর মাসে 18 দলীয় জোট বা 20 দলীয় জোট পুরোপুরি ভেঙে দেওয়া হলো। এটা মূলত ছিল বিএনপি জামাতকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবে, তো শুধুমাত্র জামাতকে পরিত্যাগ করবে এই ইস্যুতেই পুরো 18 দলীয় বা 20 দলীয় জোটটাকে ভেঙে দেওয়া হলো। তো এরপর সেই 2023 সালের 28শে অক্টোবর বিএনপির জনসভাটাও পণ্ড হয়ে গেল। সেখানে আর জামাতের যৌথভাবে অংশগ্রহণ ছিল না, যদিও জামাত বেশ কিছুটা দূরে
আরামবাগ এলাকায় একটা সমাবেশের মতো আয়োজন করেছিল। তো সেটা তারা এগুলো সব ব্যর্থ হয়ে যায়। 2024 সালের নির্বাচন অনুষ্ঠিত হয় জানুয়ারিতে এবং 5ই আগস্ট হাসিনার পতন ঘটে। তো তখন থেকেই বিএনপি এবং জামাতের সম্পর্কটা আলাদা দিকে চলতে থাকে। এখন সর্বশেষ কথা হলো বিএনপি কেন জামাতকে পরিত্যাগ করতে চাইছে বা জামাতকে এড়িয়ে যেতে চাইছে। এর সুস্পষ্ট কয়েকটি কারণ আছে। প্রথমত, আওয়ামী যে ভোট ব্যাংকটা আছে সেই ভোট ব্যাংকে বিএনপি ভাগ বসাতে চায়। এছাড়া ভারত এবং ইউরোপীয় ইউনিয়নকে খুশি রাখতেও বিএনপি জামাতের এই সঙ্গে যে তাদের একটা দূরত্ব আছে বা স্থায়ী দুঃসম্পর্ক তৈরি হয়েছে সেটাও প্রমাণ করতে চায়। আর এই জামাত এবং বিএনপি এই দুই দলই একে অপরের সাথে লড়াই করে মূলত জাতীয়তাবাদী এবং ইসলামী ধারার ভোট ব্যাংকে ভাগ বসানোর জন্য। তো এখন বিএনপি যেটা করেছে সেটা হচ্ছে জামাতকে প্রধান প্রতিদ্বন্দ্বী বা প্রধান প্রতিপক্ষ হিসাবে মাঠে দেখাতে চাইছে এবং জামাতে ইসলামের সাথে বিএনপির বেশ কতগুলো বিষয়ে সমঝোতার অভাব রয়েছে বা তাদের দৃষ্টিভঙ্গিরও পার্থক্য রয়েছে। যেমন জামাত চাইছে পিআর পদ্ধতিতে নির্বাচন এবং স্থানীয় সরকারের নির্বাচন আগে হবে জাতীয় নির্বাচনের আগে। এই বিষয়গুলোতেও একটা দ্বন্দ্বের একটা বিষয় রয়েছে। তো এখন এটা কতটুকু বিএনপি এটা সফলতা লাভ করতে পারবে সেটা ভবিষ্যতের দিকে দেখা যাবে, আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এগুলো কেবল একটা ডেভেলপিং স্টোরি হচ্ছে। এর চেয়ে আর একটা দিক আছে, সন্দেহের জায়গা আছে, সেটা হচ্ছে যে 20 বছর আগে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্ক ছিল এখন সেইভাবে সম্পর্কটা নাই। তাহলে জামাতকে মাইনাস করে বিএনপি কিভাবে ভারতের মন পাবে এটাও একটা দেখার বিষয়। আর ওদিকে যুক্তরাষ্ট্র নিজেই এখন আফগানিস্তানে তালেবান কিংবা সিরিয়াতে সাবেক যারা আইএস নেতা ছিল তাদের নেতৃত্বটাকে যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটা গ্রহণ করেছে। সুতরাং সেই 20 বছর আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ইসলামী দলগুলোকে যে দৃষ্টিতে দেখত এখন সেই দৃষ্টিতে দেখতে চাইবে না। তো এমতো অবস্থায় এই বিএনপি জামাতকে পরিত্যাগ করার ফলে কতটুকু ফায়দা লুটতে পারবে আগামী দিনগুলোতে সেটা দৃশ্যমান হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।